আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কি কারণে নামজারি আবেদন বাতিল হয়, অর্থাৎ নামজারি আবেদন করার পর এসিল্যান্ট অফিস অথবা নায়েব অফিস তারা কেন প্রতিবেদন দিয়ে সেই আবেদনটি বাতিল করে দেয়, সেই প্রসঙ্গ নিয়ে। প্রথমত, যদি দলিলের দাগ নাম্বার ভুল থাকে, অর্থাৎ সর্বশেষ যে আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ডের সাথে সেই খতিয়ানের সাথে যে দাগ নাম্বার আছে, সেই দাগ নাম্বারের সাথে যদি দলিলের দাগ নাম্বার ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু সেই নামজারি আবেদন বাতিল করে দিবে। সেই সাথে বর্তমানে সেই নামজারি করতে 74 কলমি নকশা দিতে হয়। সেই কলমি নকশাতে যদি সেই দাগ নাম্বার সেই সাথে সেই নকশাটা সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে কিন্তু সেটাও বাতিল হয়ে যাবে। সেই সাথে আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে দলিলের যে নাম আছে, ক্রেতার যে নাম আছে, সেই ক্রেতার নামের সাথে এনআইডি কার্ডের নামের গরমিল, অর্থাৎ যে ব্যক্তি জমিটি কিনলো সেই ব্যক্তির যে নাম, ডাক নাম, সেই ডাক নাম দিয়ে সেই দলিল রেজিস্ট্রি করা, অথচ ভোটার আইডিতে ভিন্ন নাম। সেই ক্ষেত্রে যখন প্রোফাইল করা হয়, প্রোফাইল করার পরে সেই এনআইডি অনুসারে প্রোফাইল করতে হয়। যখন সেটা আবেদন করতে দেওয়া যায়, তখন কিন্তু সেই এনআইডিতে যে নাম, সেই নামই চলে আসবে। সেই ক্ষেত্রে এরকম যদি গরমিল নাম হয়, তাহলে কিন্তু সেই নামজারি আবেদন বাতিল হবে। যতক্ষণ না সে কোর্ট থেকে সেই এফিডেভিট অথবা সে হলফনামা করে না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই নামজারি আবেদন হবে না, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে বিক্রেতার নামের তফাৎ, অর্থাৎ সর্বশেষ যে আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ডের সাথে বিক্রেতা যে দলিলটি বিক্রি করলো, সেই দলিলের নামের সাথে মিল নাই, গড়মিল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই নামজারি আবেদনটি বাতিল হবে। সেই ক্ষেত্রে সেই প্রত্যয় নিয়ে সেই কোর্ট থেকে কিন্তু সেই হলফনামা করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সেই নামজারি আবেদনটি বাতিল হবে না। সেই সাথে যদি কেউ পূর্বে নামজারি করে নেয়, তাহলে কিন্তু সেটা বাতিল হবে। অর্থাৎ আপনি জমি ক্রয় করলেন, ক্রয়ের পর সেটা আপনি ঘরে রেখে দিলেন, নামজারি করলেন না, অন্য এক ব্যক্তি এসে যে কোনো রেফার দেখায়া সেটা নামজারি করে নিল, তখন আপনি নামজারি আবেদন করলেন। আবেদন করলে কিন্তু রেজিস্টার 2-তে যখন জমি না পাবে, তখন কিন্তু নায়েব অফিস সেটা প্রতিবেদন দিবে। প্রতিবেদন দিলে সেটা কিন্তু এসিল্যান্ট অফিস কর্তৃক সেটা বাতিল করে দেবে সেই নামজারি। তারপর অংশের গড়মিল, অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষ যে আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ডের যে মালিক, যিনি বিক্রি করলেন, এ হিস্সা অনুসারে যতটুকু পায় ততটুকু আপনি নামজারি করে নিতে পারবেন। আর যদি সেই হিস্সার চেয়ে বেশি খতিয়ানের হিস্সায় নিয়ে থাকেন, বা দেখা যায় যে অনেক সময় তার চেয়েও বেশি নিয়ে থাকেন, মৌখিক যে বন্টন, সেই বন্টন অনুসারেই বিক্রি করে থাকেন, তাহলে কিন্তু সেই নামজারি আবেদনটি বাতিল হবে। কারণ অংশসূত্রে যতটুকু ওই ব্যক্তি বিক্রি করেছে, যতটুকু সে অংশসূত্রে পায়, ততটুকু আপনি নামজারি করতে নিতে পারবেন। অতিরিক্ত যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু সেটা দিবে না, সে নামজারি বাতিল হবে। সেই সাথে খাস জমি যদি হয়, অর্থাৎ কোনো কারণবশত যদি একরভুক্ত হয়, অর্থাৎ সরকারি সম্পত্তি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই দাগের নামজারি দিবে না। যতটুকু একরভুক্ত হয়েছে, অর্থাৎ অর্পিত সম্পত্তি বা খাস জমি যতটুকু আছে, তার বাহিরে যদি হয় একই দাগ, কিন্তু কিছুটুকু একরভুক্ত হয়েছে আর কিছুটুকু বাকি রয়েছে, তাহলে কিন্তু সেটা তদন্ত করতে হবে। অর্থাৎ সার্ভেয়ার কর্তৃক, উপজেলার যে সার্ভেয়ার আছে, সেই সার্ভেয়ার কর্তৃক সেটা তদন্ত করাতে হবে যে এতটুকু সম্পত্তি সেই সরকার নিয়ে নিয়েছে, বাদ বাকি যে সম্পত্তিটুকু ততটুকু মালিকানা রয়েছে, সেটা কিন্তু তদন্ত করতে হবে। তা না হলে কিন্তু সেই নামজারি বাতিল হবে। সেই সাথে যে ব্যক্তি বিক্রি করলো, সেই ব্যক্তি যদি কোনো কারণবশত ভায়া দলিল মূল্য হয়, অর্থাৎ সে যদি ক্রয় করার পরে সেই জমিটি বিক্রি করে থাকে, তাহলে কিন্তু সেই ভায়া দলিলগুলো রেফার দেখাতে হবে। সেই ভায়া দলিলগুলো কিন্তু নথির সাথে অ্যাড করে দিতে হবে। সেই সাথে সেই নামজারিতে আবেদনের সময় কিন্তু সেই ভায়া দলিলগুলো আপলোড করে দেবেন, তা না হলে কিন্তু সেই নামজারি বাতিল হবে। সেই সাথে ওয়ারিশান না দিলে অনেক সময় দেখা যায় যে ওয়ারিশ বিক্রি করেছে, অর্থাৎ রেকর্ডের যে ব্যক্তি, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পর সেই
ওয়ারিশ সূত্রে সেই ব্যক্তিরা বিক্রি করেছে, তখন যদি সেই নামজারি আবেদন করার সময় সেই ওয়ারিশান সনদ সেখানে আপলোড করে না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই নামজারি বাতিল হবে। সেই সাথে যে নথি হবে সেই নথির সাথেও কিন্তু সেই ওয়ারিশান যে সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাড করে সেই নথি তৈরি করতে হবে, তা না হলে কিন্তু সেটি নামজারি আবেদন বাতিল হবে। সেই সাথে আরএস অথবা নামজারি আবেদন, এটাও কিন্তু একটা বিশাল সমস্যা। সেটা হলো যে আমরা বর্তমানে কিন্তু যদি কোনো ব্যক্তি বিক্রি করে থাকেন নামজারি সূত্রে, তাহলে কিন্তু সেই আবেদন করার সময় সেখানে কিন্তু নামজারি অপশন দিয়ে সেই নামজারি মূল্যে কতটুকু বিক্রি করলো, আর যদি তার নামে আরএস রেকর্ডও থেকে থাকে তাহলে সেই রেকর্ড সূত্রে কতটুকু বিক্রি করলো সেটা কিন্তু ভাগ ভাগ করে দিতে হবে। আগে কিন্তু আরএস যে খতিয়ান সেই খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু সব আবেদন করা যেত। সেখানে কিন্তু যদি মিউটেশন থেকে বা খারিজ থেকেও জমি কর্তন করা হতো তাও কিন্তু সেই আরএস দেওয়া হতো শুধু। আর বর্তমানে কিন্তু তা চলে না। কতটুকু সেই দলিল মূল্যে আপনি বিক্রি করলেন, অর্থাৎ ওয়ারিশ সূত্রে কতটুকু বিক্রি করলেন, সরাসরি রেকর্ড থেকে যে জমি কর্তন হবে কতটুকু কর্তন হবে সেটা কিন্তু উল্লেখ করতে হয়। আবার নামজারি থেকে কতটুকু জমি আপনি বিক্রি করলেন সেটা কিন্তু উল্লেখ করতে হয়। অর্থাৎ একই দলিল যদি আপনি কিছুটুকু রেকর্ড সূত্রে বিক্রি করে থাকেন বা ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন, আর কিছুটুকু যদি খারিজ করেছেন যে কোনো মূল্যে ক্রয় সূত্রে কেনার পর তখন খারিজ করে সেই জমিটুকু আপনি বিক্রি করছেন, তাহলে কিন্তু সেটা রেফার দেখাতে হবে। আর সেই আবেদনের সময় কিন্তু সেটা দেখাতে হবে যে এই দলিল মূল্যে নামজারি থেকে এতটুকু জমি কর্তন হবে আর রেকর্ড থেকে এতটুকু সম্পত্তি কর্তন হবে, এরকম ভাগ ভাগ করে সে তারপরে সেই নামজারি করতে হবে। তা না হলে কিন্তু সেই নামজারি আপনার বাতিল হবে, যদি আগের যে পূর্বের যে আবেদন হয়েছে সেই অনুসারে যদি আরএস রেফার দেখা যদি করে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।